গ্ল্যামার, আলো, লাখ লাখ মানুষের ভালোবাসার কোটি কোটি ডলারের মিউজিক ইন্ডাস্ট্রি দূর থেকে দেখলে মনে হয় এ যেন এক নিখুঁত স্বর্গরাজ্য। কিন্তু এই গ্ল্যামারের পেছনে যদি লুকিয়ে থাকে ভয়াবহ দুটি ভিন্ন বাস্তবতা। চিন্তা করুন তো, একদিকে একটি গান যা রাতারাতি বদলে দিচ্ছে পুরো এশিয়ান মিউজিক ইন্ডাস্ট্রির ইতিহাস, ভাষা আর সীমানার গণ্ডি পেরিয়ে যে গানটি হয়ে উঠেছে এক নতুন সাংস্কৃতিক বিপ্লবের প্রতীক, আর অন্যদিকে একই এশিয়ান গ্ল্যামার ওয়ার্ল্ডের অন্যতম সেরা গ্লোবাল আইকন যাকে সামান্য কয়েকটা ছবির জন্য সহ্য করতে হচ্ছে ইতিহাসের সবচেয়ে কুৎসিত ও বিষাক্ত শারীরিক অপমান। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা উন্মোচন করতে যাচ্ছি সাম্প্রতিক এশিয়ান পপ কালচারের সবচেয়ে আলোচিত দুটি চরম সত্য। একদিকে চীনের সুপারস্টার ঝাও লুসির, যিনি তার নতুন গান লিটল দিয়ে সি পপ কে পৌঁছে দিয়েছেন বিশ্বমঞ্চে, আর অন্যদিকে সাউথ কোরিয়া গ্লোবাল সেন্সেশন ব্ল্যাকপিঙ্ক এর জেনি, যিনি সমুদ্রের পাড়ে তোলা তার বিকিনি শটের জন্য শিকার হয়েছেন মারাত্মক আর অনাকাঙ্ক্ষিত বডি শেমিংয়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন ঝাও লুসির এই গানটি হঠাৎ পুরো এশিয়া এতটা তোলপাড় ফেলল? কিভাবে নেপালি সুর আর তিব্বতী ভাষার সংমিশ্রণে তৈরি একটি গান সিপপে ইতিহাস বদলে দিচ্ছে? আর কেনই বা বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত থাকার পর জেনির মতো একজন গ্লোবাল স্টারকে এত কুরুচিকর আক্রমণের মুখে পড়তে হলো? আজকের পুরো ভিডিওতে আমরা এই দুটি ঘটনার পেছনে গভীর সত্য, ইন্ডাস্ট্রি ইনসাইট এবং সাইকোলজিক্যাল রহস্যগুলো খুব নিখুঁতভাবে বিশ্লেষণ করব। স্ক্রিন থেকে একদম চোখ সরাবেন না, কারণ ভিডিওর শেষ অংশটি আপনার চিন্তাভাবনা পুরোপুরি বদলে দেবে। গল্পের প্রথম অধ্যায় শুরু করা যাক চীনের সেই আলোচিত নামটিকে নিয়ে, যিনি বর্তমানে বিশ্বজুড়ে চর্চার শীর্ষে। তিনি আর কেউ নন, চাইনিজ ড্রামা ও মিউজিক ইন্ডাস্ট্রির অন্যতম প্রিয় মুখ ঝাও লুসি। গত 13 জুলাই একটি গান মুক্তি পায়, গানটির নাম লিটল। আন্তর্জাতিকভাবে যা ওয়ান গ্লিপস নামে পরিচিত। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটি হয়তো শুধু আরেকটি সাধারণ পপ রিলিজ, কিন্তু বিশ্বাস করুন, এটি মোটেও সাধারণ কোনো গান নয়। গানটি মুক্তি পাওয়ার সাথে সাথে ভারত, নেপাল এবং দক্ষিণ পূর্ব এশিয়া প্রায় প্রতিটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে এক অবিশ্বাস্য ঝড় তোলে। কিন্তু প্রশ্ন জাগতেই পারে, চীনা ভাষার একটি গান কিভাবে ভিন্ন ভাষার এতগুলো দেশের মানুষের হৃদয় জয় করে নিল? এর উত্তর লুকিয়ে আছে গানটির অনন্য কনসেপ্ট এবং এর পেছনে থাকা স্ট্র্যাটেজিতে। প্রথমত আমাদের বুঝতে হবে ঝাও লুসি নিজের গ্লোবাল পপুলারিটির কথা। 1998 সালে জন্মগ্রহণ করা এই চীনা অভিনেত্রী ও গায়িকা বহু বছর ধরে সি ড্রামা মাধ্যমে এশিয়া জুড়ে নিজের এক বিশাল ফ্যান বেস বা ভক্তকুল তৈরি করেছেন। তার অমায়িক রূপ, সাধারণ মানুষের সাথে মিশে যাওয়ার মতো আবেদন এবং সোশ্যাল মিডিয়ার শক্তিশালী উপস্থিতি তাকে অন্যান্য এশিয়ান তারকাদের থেকে আলাদা করে তুলেছে। ফলে তিনি যখন নতুন কোনো প্রজেক্ট হাতে নেন, তখন বিশ্বজুড়ে লাখ লাখ চোখ এমনিতে তা দেখার জন্য তৈরি হয়ে থাকে। তবে লিটল গানটির সাফল্যের গল্প কিন্তু শুধু ঝাও লুসির চেহারার বা জনপ্রিয়তার উপর ভর করে লেখা হয়নি। এর মূল জাদু লুকিয়ে আছে এর মিউজিক্যাল ডিএনএতে। গানটি আসলে নেপালের বিখ্যাত গায়ক ও গীতিকার একদেব লিম্বুর হিট গান জিমাউনের একটি অফিসিয়াল অ্যাডাপ্টেশন বা রূপান্তর। সাধারণত কোনো গান রিমেক করা হলে আমরা কি দেখি? মূল গানের একটি সুর নিয়ে নতুন ভাষায় গেয়ে দেওয়া হয়। কিন্তু ঝাও লুসি এবং তার টিম এখানে এক অভূতপূর্ব বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। তারা গানটিকে স্রেফ রিমেক করেননি, বরং এতে তৈরি করেছেন এক সম্পূর্ণ নতুন ডাইমেনশন বা মাত্রা। ঝাও লুসি এই গানটি পরিবেশন করেছেন দুটি ভিন্ন ভাষায়, একটি ম্যান্ডারিন এবং অপরটি তিব্বতী। ভেবে দেখুন, নেপালে একটি সুর, সাথে চীনা ম্যান্ডারিন ঐতিহ্যবাহী তিব্বতী ভাষার মিশ্রণ। এই প্রজেক্টে তার সাথে যুক্ত হয়েছেন প্রখ্যাত শিল্পী ইয়াং জিমা এবং জেরেন ইয়ংজি, আর পুরো প্রোডাকশনে ছিলেন নামকরা প্রডিউসার ওয়েব বয়, যিনি আন্তর্জাতিক প্রজেক্টের জন্য অত্যন্ত সুপরিচিত। নেপালের মূলধারার মিডিয়াগুলো এই গানটির ব্যাপক প্রশংসা করেছে। তারা এটিকে একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আদান প্রদান বা কালচারাল এক্সচেঞ্জ হিসেবে ব্যাখ্যা দিয়েছেন। কারণ ঝাও লুসির এই গানটির মাধ্যমে নেপালি লোকজ সুর এক নিমিষে বিশ্বমঞ্চে এক বিশাল আন্তর্জাতিক শ্রোতামহল পেয়ে গেল। ইন্ডাস্ট্রি বিশ্লেষকরা মনে করছেন এটি এশিয়ান মিউজিক ইন্ডাস্ট্রির জন্য এক নতুন যুগের সূচনা। এতদিন পর্যন্ত আমরা দেখেছি সি পপ বা চাইনিজ পপ মিউজিক মূলত চীন বা ম্যান্ডারিন ভাষী অঞ্চলের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকত। কিন্তু লিটল প্রমাণ করে দিল, যদি সঠিক ক্রস বর্ডার বা আন্তঃসীমান্ত সমন্বয় ঘটে, তবে ভাষার বাঁধা ভেঙে এশিয়ান গানও বিশ্বজয় করতে পারে। সি পপ এখন আর শুধু নিজের দেশের ভেতর আটকে থাকতে চায় না। বিশ্বমানের আধুনিক প্রোডাকশন, বহুভাষিক পরিবেশনা এবং আন্তর্জাতিক শিল্পীদের সাথে এই পার্টনারশিপ সি পপকে কে পপ এর মতো একটি গ্লোবাল ফেনোমেনন পরিণত করার ইঙ্গিত দিচ্ছে। কিন্তু গ্ল্যামার আর আন্তর্জাতিক সাফল্যের এই ঝলমলে গল্পের ঠিক উল্টো পিঠে লুকিয়ে রয়েছে এক ভয়াবহ অন্ধকার বাস্তবতা। এবার আসা যাক আমাদের গল্পের দ্বিতীয় অধ্যায়ে, যেখানে আলো নেই, আছে কেবল নেট দুনিয়ায় বিষাক্ত অন্ধকার। আমরা কথা বলছি দক্ষিণ কোরিয়ার গ্লোবাল আইকন, আন্তর্জাতিক কে পপ ব্যান্ড ব্ল্যাকপিঙ্ক এর অন্যতম সদস্য জেনিকে নিয়ে। জেনি এমন একজন ব্যক্তিত্ব, যিনি ফ্যাশন, মিউজিক আর এন্টারটেইনমেন্ট দুনিয়া একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন। কিন্তু হঠাৎ করে এই বিশ্ব সুন্দরী শিকার হলেন মারাত্মক বডি শেমিং এবং ট্রোলিংয়ের।
ঠিক কি ঘটেছিল? আসুন পুরো ঘটনাটি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। সম্প্রতি জেনি তার একটি নতুন মিউজিক ভিডিও রিলিজের প্রস্তুতি নিচ্ছিলেন, আর সেই টিজার হিসেবে তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি ও ভিডিও ক্লিপ পোস্ট করেন। তার মধ্যে একটি ক্লিপে জেনিকে দেখা যায় নীল সমুদ্রের পাড়ে একটি বিকিনি পোশাকে নিজের কোয়ালিটি টাইম উপভোগ করতে। স্বাভাবিকভাবে আন্তর্জাতিক ভক্তরা এবং সাধারণ নেটিজেনরা ছবিগুলো দেখে জেনির বোল্ড ও কনফিডেন্ট অ্যাটিটিউডের ভূয়সী প্রশংসা করেন। কিন্তু এর পরপরই ঘটে সেই অপ্রত্যাশিত ঘটনা। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স একটি অ্যাকাউন্ট থেকে জেনির এই বিকিনি পরা ছবিগুলো রুটিন পোস্ট হিসেবে শেয়ার করেন। তখন একদল ইন্টারনেট ইউজার কমেন্ট বক্সে ঝাঁপিয়ে পড়ে। ছবিটির কমেন্ট সেকশনে মুহূর্তের মধ্যে ভরে যায় অনাকাঙ্ক্ষিত বিদ্বেষ, কুৎসিত মন্তব্য এবং বিষাক্ত শারীরিক সমালোচনা। হতাশাজনকভাবে কতিপয় নেটিজেন জেনির স্বাভাবিক শারীরিক গঠন নিয়ে অত্যন্ত বাজে ভাষায় ট্রোল করতে শুরু করে। তারা কুরুচিপূর্ণভাবে কমেন্ট করতে থাকে যে জেনির নাকি শারীরিক আকর্ষণ নেই বা তার ফিগার একজন গ্লোবাল স্টারের মতো নয়। গ্লোবাল এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে শারীরিক গঠন নিয়ে এই ধরনের ট্রোলিং নতুন কিছু নয়, কিন্তু জেনির ক্ষেত্রে কেন এটি এত বড় বিতর্কের জন্ম দিল? কারণ জেনি শুধু একজন গায়িকা নন, তিনি আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডের গ্লোবাল অ্যাম্বাসেডর। তিনি সেই কোটি কোটি তরুণ তরুণীর আইকন যারা নিজেদের বডি ইমেজ নিয়ে ইতিবাচক মনোভাব গড়ে তুলতে চান। সেখানে দাঁড়িয়ে একজন নারী যখন সমুদ্রে নিজের মতো করে বিকিনি পরে ছুটি কাটাচ্ছেন, তখন তার শরীরের গঠন নিখুঁত হয়। এই অজুহাতে তাকে অপমান করা নেটিজেনদের এক ধরনের বিষাক্ত মানসিকতাকে উস্কে দেয়। ভক্তরা অবশ্যই চুপ করে থাকেনি। জেনির অগণিত ভক্ত বা ব্লিংকস সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া নেমে পড়ে সেই ট্রোলারদের বিরুদ্ধে। তারা জোর গলায় দাবি তোলে একজন শিল্পীকে তার প্রতিভা এবং কাজের জন্য বিচার করা উচিত, তার শরীরের প্রতিটি অঙ্গকে স্কেল দিয়ে মেপে সমালোচনা করার জন্য নয়। জেনি যেভাবে আত্মবিশ্বাসের সাথে নিজের প্রাকৃতিক রূপ তুলে ধরেছেন, তাকে ভক্তরা বডি পজিটিভিটি এক অসামান্য উদাহরণ হিসেবে আখ্যা দেয়। একটু থামুন এবং ঠান্ডা মাথায় চিন্তা করুন। আজ আমরা দুটি ভিন্ন দেশের দুটি ভিন্ন ঘটনার মুখোমুখি দাঁড়িয়ে আছি। একদিকে চীন থেকে উঠে আসা জাও লুসি, যিনি ভিন্ন সংস্কৃতি এবং ভিন্ন দেশের সুরকে আপন করে নিয়ে এক ঐতিহাসিক সেতু বন্ধন তৈরি করেছেন। তিনি প্রমাণ করেছেন যে শিল্প যখন সীমানা পেরিয়ে যায়, তখন মানুষ কিভাবে ভালোবাসায় ভরিয়ে দেয়। আর ঠিক অন্যদিকে জেনির ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে এই এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি সেই অন্ধকার দিকটিকে, যেখানে একজন মানুষ দিনরাত পরিশ্রম করে বিশ্ব মঞ্চে নিজের জায়গা করে নেওয়ার পরও ইন্টারনেটের কিছু আনামি মানুষের কাছে শুধু একটি পণ্য বা ট্রোলের বস্তু হয়ে দাঁড়িয়ে যান। জাওলুসির ঘটনাটি যদি হয় সংহতি, সাংস্কৃতিক সমৃদ্ধি এবং এশিয়ান মিউজিকের বৈশ্বিক অগ্রযাত্রার প্রতীক, তবে জেনির ঘটনাটি হলো ইন্টারনেট কালচারের সাইবার বুলিং, অনাবিল হিংসা এবং বডি শেমিংয়ের এক তিক্ত বাস্তবতা। ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞরা বলছেন বর্তমানে ডিজিটাল যুগে শিল্পীদের জীবন আগের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। এখন শুধু ভালো গান গাওয়া বা ভালো অভিনয় করা যথেষ্ট নয়। প্রতিটা মুহূর্তে ক্যামেরার সামনে এবং সোশ্যাল মিডিয়া তাদের প্রতিটি ইঞ্চি বডি ল্যাঙ্গুয়েজকে হতে হয় নিখুঁত। সামান্য একটু এদিক ওদিক হলে স্ক্রিনের পেছনে কিবোর্ড ওয়ারিয়ররা ব্লাড হাউন্ডের মতো ঝাঁপিয়ে পড়ে। কিন্তু প্রশ্ন হলো, আমরা দর্শক হিসেবে কোন সংস্কৃতিকে এগিয়ে নিতে চাই? জাওলুসির মতো ক্রস কালচারাল প্রজেক্টগুলো যা বিভিন্ন দেশের একসুতে বাঁধে, নাকি জেনের ঘটনার মতো বিষাক্ত অনলাইন ট্রোলিংকে যা একজন শিল্পীকে মানসিক কষ্টের মুখে ফেলে দেয়? আজ এশিয়ান মিউজিক ইন্ডাস্ট্রি একটি ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে। সি-পপ যেভাবে গ্লোবাল মার্কেট ধরার চেষ্টা করছে এবং কে-পপ যেভাবে বিশ্ব শাসন করছে, এই সময়ে দাঁড়িয়ে আমাদের শিল্পী এবং তাদের কাজকে মূল্যায়ন করার মানসিকতাকে উন্নত করতে হবে। জাওলুসির গান লিটল হয়তো ভবিষ্যতে সি-পপের জন্য এক মাইল ফলক হয়ে থাকবে, যা আন্তর্জাতিক কোলাবোরেশনের নতুন রাস্তা খুলে দিয়েছে। আর জেনের প্রতি এই নেটিজেনদের বিদ্বেষ আরও একবার প্রমাণ করল যে বিশ্ব মঞ্চে নারীদের বডি পজিটিভিটির লড়াই এখনও অনেক দীর্ঘ। সাফল্যের সুবাস আর গ্ল্যামারের ভেতরে বিষাক্ততা, এই দুই নিয়ে আজকের পপ কালচার। আপনি যদি সত্যি গানকে ভালোবাসেন, তবে শিল্পীকে তার শিল্প দিয়ে বিচার করুন, কোনো অযৌক্তিক ট্রোলিং বা বডি শেমিং দিয়ে নয়। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।